বাংলার ইতিহাস হাজার বছরের এক বিশাল ক্যানভাস, যেখানে পড়তে পড়তে লুকিয়ে আছে শিল্প, সংস্কৃতি আর সংগ্রামের অজস্র না বলা গল্প। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি, এই যে ইতিহাস আমরা পড়ছি, এটা আসলে প্রথম কে লিপিবদ্ধ করেছিল? যখন আমরা আমাদের এই অতীতটার দিকে ফিরে তাকাই, তখন আসলে কার চশমা দিয়ে সেই অতীতটাকে দেখছি? আজ আমরা ঠিক এমন এক রোমাঞ্চকর বৌদ্ধিক অনুসন্ধানে নামব, যেখানে তলোয়ার নয়, বরং কাগজ আর কলমই ছিল সবচেয়ে ধারালো অস্ত্র। চলুন ইতিহাসের একটু গভীরে ডুব দিই আর খুঁটিয়ে দেখি ঔপনিবেশিক গবেষক এবং বাঙালি পণ্ডিতদের মধ্যে ইতিহাস লেখার সেই প্রবল মনস্তাত্ত্বিক লড়াইকে। ইতিহাস শুধু কি ঘটেছিল তা নয়, কে লিখছে, কি দৃষ্টিভঙ্গিতে লিখছে, সেটিও ইতিহাসের অংশ। একদম খাঁটি কথা, তাই না? এই কথাটাই আমাদের মনে করিয়ে দেয় যে ঐতিহাসিক নথিগুলোকে আমরা একদম নিরপেক্ষ বলে ধরে নিই, সেগুলোও আসলে কোনো না কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির ছাঁচে ফেলা। একটা ঘটনাকে কে কিভাবে বর্ণনা করছেন, তার উপর ভিত্তি করে কিন্তু পুরো সত্যের চেহারাটাই একেবারে পাল্টে যেতে পারে। স্বাগতম স্টাডি আখাড়াতে। আজ আমরা বাংলার ইতিহাসের এমন এক প্রমাণের সামনে দাঁড়াব, যা শুধু একটি ঘটনা নয়, বরং আমাদের অতীত বোঝার এক দরজা খুলে দেয়। আমাদের আজকের এই বিশ্লেষণমূলক পর্বে আমরা কেবল কিছু নিরস ঘটনার বিবরণ পড়ব না, বরং সেই ঘটনাগুলোর পেছনের প্রমাণ আর ইতিহাসবিদদের আসল উদ্দেশ্যগুলোকে একদম ফরেনসিক স্টাইলে নিবিড়ভাবে যাচাই করব। প্রথম ভাগে আমরা দেখব ইতিহাসের পটভূমি ও প্রমাণ। যে কোনো ঐতিহাসিক প্রমাণ বিশ্লেষণ করার আগে আমাদের দেখতে হবে সেটা ঠিক কখন আর কিভাবে রেকর্ড করা হয়েছিল। আধুনিক ভারতবর্ষে ইতিহাস লেখার এই যে চর্চা, এটা কিন্তু মূলত শুরু হয়েছিল ব্রিটিশদের হাত ধরেই। আর তাদের প্রধান উদ্দেশ্য ছিল নিজেদের প্রশাসনিক সুবিধা। সময়ের সাথে সাথে এই জ্ঞানচর্চার লাগাম কিভাবে হাতবদল হয়েছে, তাই এই টাইমলাইন থেকে বেশ স্পষ্ট। খেয়াল করুন, ১৭৮৪ সালে যখন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, তখন ঔপনিবেশিক শাসকরা ভারতের অতীত নিয়ে পুরো দমে গবেষণা শুরু করে। এরপর ১৮১৭ সালে জেমস মেল ভারতের ইতিহাস লিখলেন, যার মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে একটা বৈধতা দেওয়া। আর ঠিক তার অনেক পরে ১৯৪৯ সালে নিহার রঞ্জন রায় লিখলেন তার বিখ্যাত বাঙালির ইতিহাস। এটা ছিল নিজেদের আত্মপরিচয় পুনরুদ্ধারের এক তীব্র জাতীয়তাবাদী প্রতিবাদ। তার মানে ইতিহাস সংগ্রহের এই যাত্রাটা শুরু হয়েছিল ঔপনিবেশিক স্বার্থ থেকে, আর শেষমেশ তা রূপ নিল সাজাত্যবোধের এক আত্মিক চেতনায়। প্রমাণ থেকে বোঝা যায় আমাদের দেশীয় পণ্ডিতদের অধ্যবসায় ঠিক কতটা তীব্র ছিল। আজকের এই পর্বের অন্যতম প্রধান প্রমাণ হল নিহার রঞ্জন রায়ের সেই যুগান্তকারী গ্রন্থ বাঙালির ইতিহাস আদি পর্ব। গবেষকদের মতে চমকে যাওয়ার মতো বিষয় হল, এই বইটির ১৫টি অধ্যায়ের মধ্যে ১০টি অধ্যায়ই তিনি লিখেছিলেন জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায়। এই তথ্যটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজেদের শেকড় আর আত্মপরিচয়কে ঔপনিবেশিক বয়ানের থাবা থেকে রক্ষা করতে আমাদের বাঙালি পণ্ডিতরা ঠিক কতটা মরিয়া ছিলেন। এবার দ্বিতীয় অংশে আসা যাক, ঔপনিবেশিক বনাম দেশীয় পণ্ডিত। এই যে ঐতিহাসিক একটা সংঘাত, এর পেছনে মূলত দুই পক্ষের সম্পূর্ণ ভিন্ন দুটো উদ্দেশ্য কাজ করছিল। একদিকে জেমস মিল বা এইচ.এম. ইলিয়েটের মতো ব্রিটিশ গবেষকরা ইতিহাসকে ব্যবহার করেছেন তাদের শোষণের যৌক্তিকতা প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে। তারা ছিলেন উপযোগিতাবাদী বা ইউটিলিটেরিয়ান আদর্শের মানুষ। অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা নিহার রঞ্জন রায়ের মতো দেশীয় পণ্ডিতদের ইতিহাস রচনার মূল লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা। তারা চেয়েছিলেন নিজেদের সাংস্কৃতিক গৌরব আর সেই হারিয়ে যাওয়া আত্মপরিচয়কে পুনরায় শক্ত হাতে প্রতিষ্ঠিত করতে। ঔপনিবেশিক ইতিহাসবিদদের কৌশলগুলোর দিকে তাকালে অবাক হতে হয়। তারা অত্যন্ত সুকৌশলে প্রাক ঔপনিবেশিক ভারতবর্ষকে একটি স্থবির বা অন্ধকারাচ্ছন্ন সমাজ হিসাবে চিত্রিত করেছিলেন। তারা এটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যে ভারতবাসীকে উদ্ধার করতে আর সভ্য করতেই নাকি ব্রিটিশদের এই আগমন। সম্ভবত এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হল, জেমস মেলের মতো ঐতিহাসিকরা অত্যন্ত চতুরতার সাথে ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ এই ৩ ভাগে ভাগ করেছিলেন। এটা যে তাদের সেই কুখ্যাত ভাগ করো ও শাসন করো বা ডিভাইড অ্যান্ড রুল নীতিরই একটা নিখুঁত বুদ্ধিবৃত্তিক প্রয়োগ ছিল, তার বলার অপেক্ষা রাখে না। আমাদের তৃতীয় আলোচনার বিষয় হল দৃষ্টিভঙ্গির সংঘাত ও পুনর্পাঠ।
মন গড়া সেই ঔপনিবেশিক বয়ানগুলোর বিরুদ্ধে যে বিশাল এক বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ শুরু হয়েছিল তা বিখ্যাত ইতিহাসবিদ রমেশচন্দ্র দত্তের এই উক্তিটিতে গভীরভাবে খেয়াল করার মতো। তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে ইংরেজদের বিজয় শুধু রাজনৈতিক ছিল না, এটি আমাদের চিন্তার জগতেও এক বৃহত্তর বিপ্লবের সূচনা করেছিল। এই বাংলার নবজাগরণের ফলে ইতিহাস আর সাহিত্যের কেন্দ্রবিন্দু সেই চিরচেনা রাজারানীদের গল্প থেকে সরে এসে একেবারে সাধারণ মানুষ আর কৃষকদের জীবনমুখী হয়ে উঠেছিল, আর এভাবে জন্ম নিয়েছিল এক নতুন ধারার ইতিহাস চর্চা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো দেশীয় গবেষকরা খুব ভালো করে উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশদের তৈরি করা এই হীনমন্যতার বয়ান থেকে পুরো জাতিকে মুক্ত করতে হবে। প্রমাণ থেকে বোঝা যায় তারা অত্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে ভারতের প্রাচীন সভ্যতার বৈজ্ঞানিক, সাহিত্যিক এবং সাংস্কৃতিক অর্জনগুলোকে এক এক করে খুঁজে বের করেছিলেন। এটা শুধু ইতিহাস লেখাই ছিল না, বরং ঔপনিবেশিক মানসিকতার শেকল ভেঙে নিজেদের ইতিহাসকে নিজেদের মতো করে পুনর্গঠন করার এক বিশাল আন্দোলন ছিল। চতুর্থ অংশে আমরা দেখব ভুল ধারণা ও সতর্কতা। ইতিহাস বিশ্লেষণ করতে গিয়ে আমাদের কিন্তু একটু থামতে হয়, কারণ কোনো পক্ষের ইতিহাসই তো আর জাদুর কাঠের ছোঁয়ায় লেখা হয় না, তাই তা শতভাগ ত্রুটিমুক্তও নয়। ইতিহাস তত্ত্বের এই বিতর্কে উভয় পক্ষেরই বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, যা আমাদের একদম বস্তুনিষ্ঠভাবে যাচাই করতে হবে। তাই খুব স্বাভাবিকভাবে এই মনের ভেতর একটা গভীর প্রশ্ন জাগে, ইতিহাস কি আসলেই সম্পূর্ণ নিরপেক্ষ? এর সোজাসাপটা উত্তর হল না। একেবারে নিখুঁত বা চরম বস্তুনিষ্ঠ ইতিহাস বলে দুনিয়াতে আসলে কিছু হয় না, কারণ প্রতিটি ঐতিহাসিক নথি লেখকের নিজস্ব সময়, রাজনীতি আর সামাজিক প্রেক্ষাপট দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত থাকেই। এই বিষয়ে সতর্ক থাকা দরকার যে পক্ষপাত কিন্তু দুই দিকেই ছিল। একদিকে যেমন ঔপনিবেশিক লেখকরা ব্রিটিশ শাসন কায়েম করতে গিয়ে ভারতীয়দের ভেতরের ধর্মীয় সংঘাতকে অনেক বেশি অতিরঞ্জিত করে দেখিয়েছিলেন, অন্যদিকে কিছু জাতীয়তাবাদী লেখকও এর পাল্টা জবাবে নিজেদের প্রাচীন হিন্দু অতীতকে এতটা আবেগের সাথে মহিমান্বিত করেছিলেন যে তা অনেক সময় পরোক্ষভাবে সাম্প্রদায়িকতারই জন্ম দিয়েছিল। আর ঠিক এই কারণেই যখন আমরা ইতিহাস পড়ব তখন আমাদের অত্যন্ত সতর্ক ঐতিহাসিক ভাষা ব্যবহার করতে হবে। আবেগকে একটু একপাশে সরিয়ে রেখে প্রমাণের উপর জোর দেওয়াটাই এখানে সবচেয়ে জরুরি। 5 নম্বর সেকশন, পরীক্ষার জন্য মনে রাখো। আলোচনার এই পর্যায়ে এসে এই জটিল তত্ত্বগুলোকে একটু সহজে গুছিয়ে নিতে পয়েন্টগুলো পরিষ্কারভাবে মনে রাখাটা খুব দরকার। গবেষকের নামটা মনে রাখবেন, নিহার রঞ্জন রয়। সময়কাল ও অঞ্চল হল 1949 সালের বাংলা। প্রমাণের ধরন লিখিত বা টেক্সচুয়াল এভিডেন্স, যার মূল ভিত্তি হল তার সে বিখ্যাত গ্রন্থ বাঙালির ইতিহাস আদি পর্ব। এর ঐতিহাসিক গুরুত্বটা কি? ঔপনিবেশিক বয়ানের বিরুদ্ধে দাঁড়িয়ে বাঙালির নিজস্ব আত্মপরিচয় পুনরুদ্ধার করা। আর আমাদের পুরো আলোচনার একদম মূল শব্দটি হল ইতিহাসতত্ত্ব বা হিস্টোরিওগ্রাফি, যার সহজ অর্থ হল ইতিহাস কিভাবে লেখা হচ্ছে তার নিজস্ব ইতিহাস। আমরা পর্বের একদম শেষ ভাগে চলে এসেছি, সারসংক্ষেপ ও উপসংহার। বাংলার ইতিহাস আসলে কি লিখল, এই বৌদ্ধিক তদন্তের একেবারে শেষ পর্যায়ে এসে পুরো বিষয়টিকে আমরা খুব সহজে 3টি ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমত, ব্রিটিশ ঔপনিবেশিকরা নিজেদের শাসন টিকিয়ে রাখতে ভারতবর্ষকে একটি অনগ্রসর সমাজ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল। দ্বিতীয়ত, এরই কড়া জবাব হিসেবে আমাদের দেশীয় পণ্ডিতরা একদম নিখুঁত ঐতিহাসিক প্রমাণ ব্যবহার করে নিজেদের সম্মান আর হারানো আত্মপরিচয় পুনরুদ্ধার করেছিলেন। আর তৃতীয়ত, ইতিহাস কোনো স্থির থেমে থাকা বিষয় নয়, এটি হল বিভিন্ন দৃষ্টিভঙ্গির এক চলমান আর চিরস্থায়ী বিতর্ক। যিনি অতীত পড়ছেন তাকে অবশ্যই লেখকের পক্ষপাতিত্ব সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে। ইতিহাস নিয়ে আমাদের এই জ্ঞানানুসন্ধান কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে যুক্ত হয়ে এই আলোচনা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আমন্ত্রণ রইল সবার প্রতি। স্ক্রিনে দেওয়া ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্সে যুক্ত হয়ে যান আমাদের সাথে। প্রমাণভিত্তিক ঐতিহাসিক বিশ্লেষণের আরও অনেক অজানা তথ্য আমরা সেখানে নিয়মিত আলোচনা করে থাকি। শেষ করার আগে একটি প্রশ্ন সবার জন্য রেখে যাই। ইতিহাস যদি সবসময় বিজয়ীরাই লেখে, তবে আজ আমরা যাদের গল্প পড়ছি না তাদের ইতিহাস আগামীতে কে লিখবে? ভাববার মতো একটি বিষয়, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বাংলার ইতিহাস প্রমাণসহ সহজভাবে জানতে স্টাডি আখাড়া সাবস্ক্রাইব করুন।